তোলাবাজি মামলায় দেবরাজ চক্রবর্তীকে নাগাড়ে জেরা সিটের। এবার স্ক্যানারে বিধাননগর পুরসভার এক উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ার লিঙ্কেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে জেরা। আরো জানাবে অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, এই ইঞ্জিনিয়ার কে, কার নাম উঠে আসছে আর জেরায় আর কি জানা গেল? দেবরাজ চক্রবর্তী 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিটের একাধিক বেআইনি যে নির্মাণ সংস্থার নামে বিধাননগর পৌর নিগমের নামে অফিসিয়ালি চিঠি পাঠানোর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হতো এবং এরপরে সেই বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হতো পৌরসভার পক্ষ থেকে। দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী সিটের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, যদিও এই বেআইনি যে সমস্ত সেটা বেআইনি হয়, পরবর্তী ক্ষেত্রে তাহলে কি করে সেটা আবার পারমিশন দেওয়া হয়, কাজ করার পারমিশন, এগুলো সিটের পক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়। বেআইনি বলে নোটিশ দিয়ে পরবর্তী ক্ষেত্রে সেই কাজ করা যখন চালু হতো তাহলে কি রফার বিনিময়ে কাজ চালু হতো, এই সমস্ত একাধিক প্রশ্ন দেবরাজ চক্রবর্তী করা হয়। সিটের পক্ষ থেকে বিধাননগর পৌর নিগমের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের নাম ইতিমধ্যেই উঠে আসছে। এবার সেই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করলো বিধাননগর পুলিশ। অন্যদিকে সিটের পক্ষ থেকে বেআইনি যে নির্মাণ দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তারাই ঠিক করতেন, বলতেন পরবর্তী পদক্ষেপ পৌরসভার উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার কোন কোন বিল্ডিং এ তারা চিঠি পাঠাবেন বা কোনগুলো বেআইনি, সেই উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে তারা কথা বলতেন বলে এমনটা জানতে পারে। পরবর্তী ক্ষেত্রে তাদের নোটিশ পাওয়ার পরে টাকার বিনিময়ে সেটিং হতো বলে এমন তথ্য উঠে আসছে। এই নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ দেবরাজ চক্রবর্তীকে করা হয়, যদিও দেবরাজ চক্রবর্তী তিনি জানিয়েছেন এই সমস্ত বিষয় তিনি কিছু জানেন না, তাকে নিশ্চিতভাবে এইসব মামলায় জড়ানো হচ্ছে। সিটের পক্ষ থেকে সূত্রমত যে খবর চিন্তা হলেও হেফাজতে নেওয়ার পরে দেবরাজ চক্রবর্তী তিনি ভেঙে পড়েছেন। তার কারণ তাকে হেফাজতে নেওয়া হয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে এই যে পৌরসভার যে সমস্ত বেআইনি নির্মাণ ছিল, বেআইনি বিল্ডিং ছিল, তাদেরকে কিন্তু নোটিশ করা হতো পৌরসভার এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের মাধ্যমে। ইতিমধ্যেই সেই ইঞ্জিনিয়ার তথ্য সংগ্রহ যেমন করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কিন্তু দেবরাজ চক্রবর্তীকে আবার এই বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ পেতে চায় সিটের আধিকারিকরা। সঙ্গে থাকো অনুপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে এসটিএফ, আর এই সুমিত রায়ের খোঁজ পেতেই দেবরাজ চক্রবর্তীকে জেরা করলো এসটিএফ। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, একদিকে সিটের জেরা, অন্যদিকে এসটিএফ সুমিত রায়ের খোঁজ পেতেও জেরা করলো, কি জানা যাচ্ছে? দেবরাজ চক্রবর্তী সুমিত রায়ের খোঁজ পেতে কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা 2 ঘন্টায় বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ হিসেবে বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে যেহেতু সুমিত রায়ের যে যোগাযোগ ছিল, সেটা হচ্ছে যেহেতু দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সুবাদেই যোগাযোগ ছিল। এবং কোথাও গিয়ে মনে করা হচ্ছে একাধিক যে নাম্বার দেবরাজ চক্রবর্তীর যে ফোনের চ্যাট থেকে শুরু করে কল ডিটেলস যেগুলো ডিলিট করা হয়েছিল, সেখানে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সুমিত রায়ের কিন্তু কথোপকথন ছিল এমনটা মনে করছে। যদিও দেবরাজ চক্রবর্তীর বক্তব্য যে 4 তারিখের পর ভোটের ফল ঘোষণার পর থেকে তার সঙ্গে কোনোভাবে কারোর কোনো যোগসূত্র নেই। যদিও তদন্তকারী যে আধিকারিক সিটের পক্ষ থেকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, অন্যদিকে এসটিএফ এর পক্ষ থেকেও মনে করা হচ্ছে যে সুমিত রায়ের হদিশ পেতে গেলে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই জন্য টানা 2 ঘন্টা এসটিএফ আধিকারিক তারা দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ পাওয়ার জন্য। ধন্যবাদ অনুপ। দেবরাজের বিরুদ্ধে সব মামলার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। শুধু তোলাবাজি নয়, সব মামলার তদন্তে এসআইটি। দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় 10টা অভিযোগ দায়ের হয়েছে। এই 10টা অভিযোগের মধ্যে 8টাতে মামলা দায়ের পুলিশের। এবার দেবরাজের সব মামলার তদন্তে সিটের তদন্তকারীর সংখ্যা বাড়ানো হতে পারে। স্ক্যানারে দেবরাজ অদিতির হিসাব বহির্ভূত সম্পত্তিতে নজর সিটের। তোলাবাজি মামলায় পুলিশ হেফাজতে দেবরাজ। হেফাজত শেষ হলেই তরুণজ্যোতির মামলার তদন্ত হবে। ভোটের আগেই দায়ের হওয়া মামলার তদন্ত করবে সিট। দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অভিযোগের পাহাড়ে দেবরাজ চক্রবর্তী। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। দমদমের জয়পুর এলাকার ঘটনা। আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে নালিশ স্থানীয়দের।
আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে তিনতলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে, অথচ আমরা সাধারণ এখানে স্থায়ী বাসিন্দা 100 বছর ওপরে তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন, এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন দিয়ে আমাদেরকে থ্রেট খেতে হয় তার জন্য। আধিকারিক আছে, তাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাই এর বিচার করুন, আমরা কি করব। আমরা কি কোটিপতি? আমরা গরিব মানুষ, সারা দিন রাত্রি কত গুলো করে আলো জ্বালিয়ে রাখি, মশা, তারপর চিৎকার চেঁচাবে, ধুমধুম কাজগুলো ঝমঝমিয়ে নড়ছে। ভোর 7টা থেকে আমাদের ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচি। একটা বাচ্চা থাকে, সকালে পড়াশোনা করাতে পারি না, ঘর অন্ধকার থাকে, সকাল থেকে লাইট ধরতে লাগে। তারপর আমার ভাই অসুস্থ, মশা তো মানে কি বলবো, এত মশা যে ঘরে থাকা যায় না, হাওয়া বাতাস ঢোকে না, ফোনের টাওয়ার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই চারিদিক অন্ধকার করে রেখে দিয়েছে, ভীষণ অসুবিধা হয় আমাদের। কাউকে কিছু না জানিয়ে এটা করেছে। প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ, মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এমন ভাবে তুলে দেওয়া হলো যে এই লাগোয়া বাড়িতে যদি কোনো আগুন লাগে বা যদি কোনো প্লাম্বিং এর কাজ করে বা ওরা রিপেয়ারিং এর কাজ করে, রঙের কাজ করে, কোনো কিছু করতে পারবে না। লোকাল ক্লাব বলুন, এখানে এলাকাবাসী সবাই চাইছে এটাকে ভাঙা হোক, ভেঙে নতুন করে লোকের স্বাস্থ্যসম্মত ভাবে কিছু করা হোক। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি, পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। নেওয়া হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে? দমদম যে জয়পুর এলাকায় আমরা আছি, একবার দেখানোর চেষ্টা করব এই যে খেলাঘর বলে একটি যে খেলার মাঠ, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন। মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বারবার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে যে সমস্ত জয়পুর এলাকায় সরকারি জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখানোর চেষ্টা করবো একটি খেলার মাঠ যে সেট তৈরি করা হয়েছে, ফলে আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা যদি আমি দেখাই, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার কাউন্সিলর সঞ্জয় দে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। দুপক্ষ, একদিকে যারা এই খেলার মাঠের দায়িত্ব রয়েছে খেলাঘর, সেখানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা, এবং তারা বেআইনিভাবে এখানে আছেন এমনটা অভিযোগ করছে। আমি যদি কথা বলার চেষ্টা করি, দিদি আপনাদের অভিযোগটা কি? একেবারে ছবিটা একবার দেখাবো। দুপক্ষের মধ্যে এই মুহূর্তে ঝামেলা তৈরি হয়েছে, তার কারণ এখানে বলা হচ্ছিল এই যে খেলাঘর, সেই খেলাঘর বেনিয়ম ভাবে তৈরি করা হয়েছে। সঞ্জয় দাস যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, দেবরাজ ঘনিষ্ঠ, তিনি তৈরি করেছিলেন।